যেমন রেকর্ড করে সেটা আবার পাবলিশ করা হয়েছে। এই যে এটার কারণে কি হবে, দুই ধরনের ক্ষতি হবে। প্রথম ক্ষতিটা যেটা হবে সেটা হচ্ছে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকদেরকে আর অ্যাক্সেস জায়গাটা থাকবে না আর কোনো সাংবাদিক, কারণ তারা দেখেছে যে আমি সাংবাদিকের সাথে কথা বলছি, সেটাকে তারা তার অনুমতিবিহীন এটাকে পাবলিশ করা সাংবাদিকদের নীতি বহির্ভূত কাজ। কিন্তু আমার একটা প্রশ্ন এই প্রসঙ্গে রয়েছে আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে মার্কিন দূতাবাসে যখন কূটনীতিকদের সাথে আলাপটা হয় সেটা তো খুব গোপনীয়তা রক্ষা করে নেওয়া হয়, এটা কিভাবে সম্ভব হলো যে এখান থেকে একটি অডিও রেকর্ড ফাঁস হয়? এটা ইটস ভেরি অ্যালার্মিং। আমি আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে রেকর্ড করেছে, না করলে তো এটা পাবলিশ হতো না, করেছে। এখন আমরা তাদের 5 জনের মধ্যে তো একজন করেছে, এমন না যে আমেরিকার কূটনীতি করেছে, 5 জনের মধ্যে একজন করেছে। এবং কি আপনি রেকর্ডটা যেটা শুনবেন এবং যে সাইট থেকে রেকর্ডটা হয়েছে বা যে অবস্থা হয়েছে, এটা আসলে সাংবাদিকদের জন্য অ্যালার্মিং। এখন কথা হচ্ছে এই রিপোর্টে কি আছে। রিপোর্টে যেটি আমরা দেখেছি সেখানে তাদের মধ্যে কনভারসেশন হচ্ছে যে এখানে জামাত ইসলামের সাথে সাথে এটা ওনারা বলছেন যে এটাকে ইসলামিক একটা উত্থান, মানে ইসলামপন্থীদের একটা উত্থানের কথা বলেছেন। উত্থান বলতে সেখানে হেফাজতকে ইনক্লুড করেছেন বা ইসলামিক দলগুলোকে ইনক্লুড করেছেন। এবং কি দেখেন আপনি একটা থিওরি সবসময় আমেরিকার একটা আন্তর্জাতিক একটা তাদের যে রাষ্ট্রনীতি, সেই নীতিতে আপনি সবসময় দেখবেন তারা তেল মাথা তেল দেয় সবসময়। এমন না তেল নেই তা সেখানে তেল দিবে, এমন না, তারা সবসময় তেল মাথা তেল দেয়। তারা এর আগে একটা আইআরএ একটা গবেষণা করেছে। গবেষণা যখন তারা দেখেছে যে জামাতের উত্থান যে পরিমাণ বিএনপির কাছাকাছি পর্যায়ে চলে আসছে, তখন তারা চিন্তা করেছে, আপনি দেখেছেন এই আমাদের একটা পলিসিতে বলে সবসময় যে শত্রু আমার বন্ধু, শত্রু আমার বন্ধু। কেমন এখানে আমেরিকা আপনি দেখেছেন আমেরিকার এখানে আন্তর্জাতিক একটা বলয় আছে, ইন্ডিয়ান একটা বলয়, আমেরিকার একটা বলয়। আপনি দেখেন ইন্ডিয়া আফগানিস্তানকে একসময় আমাদেরকে বাংলাদেশের যারা ইসলামপন্থী তাদেরকে গালি দিত যে বাংলা হবে আফগান। সেই ইন্ডিয়া আফগানিস্তানের সাথে বন্ধুত্ব কেন করেছে? শত্রু আমার বন্ধু। পাকিস্তানের সাথে আফগানিস্তানের ঝামেলা, এই সুযোগে আফগানকে তারা টেনে নিয়েছে। আমেরিকা সেই ক্যাটাগরিটা নিয়েছে, কারণ আমাদের আপকামিং পাওয়ারে যাদেরকে আমরা মনে করছি বিএনপি, সেই বিএনপি যখন আপনার ইন্ডিয়ান বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। এখন আপনি আপনারা প্রশ্ন করতে পারবেন যে বিএনপি ইন্ডিয়ান বলয়ের মধ্যে কিভাবে ঢুকলো। আপনি দেখেন তারেক রহমান সাহেব আসার আগে, আমি একটু শেষ করছি আপা, তারেক রহমান সাহেব আসার আগে 17-18 দিন আগে তিনি বলেছেন ওনার একক নিয়ন্ত্রণে নিয়ে আসাটা। মানববাজার একটা রিপোর্ট করেছে যে মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে খালেদার পুত্র আগমন করেছে। তার মানে সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বরাত দিয়ে বলেছেন যে তারেক রহমানের সাথে এক ধরনের একটা লিয়াজু হয়েছে এবং কি এই জন্য ইসলামপন্থীদেরকে টানার একটা চেষ্টা করছে। তার মানে এটা না, এটাকে এভাবে ন্যারেটিভ করা খুব ভুল হবে যে জামাত আমেরিকার বলয়ের মধ্যে ঢুকে গিয়েছে। আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে ইসলামপন্থীদের অবস্থান ভালো? না, ইসলামপন্থীদের অবস্থান ভালো। আপনি ওয়াশিংটন ভিত্তিক একটা জরিপ হয়েছে, আইআরআই যে জরিপটা করেছে, সেখানে আপনি দেখুন খুব কাছাকাছি জামাতকে, খুব কাছাকাছি, মানে পার্থক্যটা 5 থেকে 6%। এর বাইরে এটা বিএনপি এগিয়েছিল। আমি আপনাকে এই জন্যই বললাম, যেহেতু হচ্ছে আমাদের আন্তর্জাতিক পলিসির মধ্যে মানে শত্রু আমার বন্ধু পলিসি। আপনি দেখেন আমি কেন বলেছি যে বিএনপি অনেকটা এর মধ্যে ঝুঁকে গিয়েছে ভারতের মধ্যে। আমি আনন্দবাজার কোট অ্যান্ড আনকোট করে আপনাকে 2টা লাইন একটু পড়ে শোনাই। খালেদার পুত্র সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ। সম্বল হচ্ছে নয়াদিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ। সেখানে বলেছে নভেম্বরের সামাজিক মাধ্যমে তারা লিখেছিলেন এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার এখন অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়। অনেকের প্রশ্ন, দিন 15-18 মধ্যে এমন কি হলো যে তিনি দেশে ফেরার কথা ঘোষণা করলেন? বাস্তব হলো নয়াদিল্লির সমর্থন অনেকটা নিশ্চিত করে ফেলেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিদেশ মন্ত্রক সূত্রে, মানে তাদের পররাষ্ট্র সূত্র মতে বিএনপির ক্ষমতায়। আপনার কাছে আসতে চাই যে এই রিপোর্টটিতে জামাতের পক্ষে গেল না বিপক্ষে গেল, আসলে কোন দিকে গেল, জামাতের অবস্থান কি হবে, এই প্রসঙ্গ নিয়ে আপনার কাছে জানতে চাইব। সেই সাথে আরেকটি বিষয় বলতে চাই যে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশ হবার পরে আজ বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার, আপনি জেনে থাকবেন, বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা, তিনি বলেছেন যে বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামাত ক্ষমতায় আসতে পারে। মানে আপনি কথাটা লক্ষ্য করবেন যে জামাত শুধুমাত্র আসতে পারবে যখন অনিয়ম হবে, সঠিকভাবে নির্বাচন হলে জামাতের আসা সম্ভব নয়। তার দাবি হচ্ছে সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামাতে ইসলামী কখনোই জিততে পারেননি, ভবিষ্যতেও পারবে না। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন প্রকাশের পর ভারতীয় কূটনীতিকের এমন মন্তব্য কি বার্তা দেয় সেটি আপনার কাছ থেকে? মানুষজন কিছু করে নাই, যা করেছে ইউএসএ করেছে, এই একটা ন্যারেটিভ। এবং এটা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লোকজন, পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী লোকজন এবং ইন্ডিয়ান কিছু আপনার মিডিয়া আউটলেটস, তারা কিন্তু এটা বারবার প্রচার করার চেষ্টা করছে জোরে সোরে, যে বাংলাদেশের জনগণের যে স্বতঃস্ফূর্ততা এই অভ্যুত্থানে এবং তারা যে স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, সেটাকে ইউএসএ সেন্ট্রিক একটা বয়ান দিয়ে তারা প্রতিস্থাপিত করতে চেয়েছে দীর্ঘদিন ধরে। এবং আমার কাছে মনে হয়েছে এই যে পুরো ওয়াশিংটন পোস্টের যে লেখাটা,
তাতে এর একটা ছাপ আপনি পাবেন। মনে হচ্ছে যেন আগামী ইলেকশনেও কাউকে না কাউকে ইউএসএ এনে ক্ষমতায় বসায় দিতে পারে, মনে হচ্ছে যেন ইউএসএ সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এটার মধ্য দিয়ে বেসিক্যালি তারা বাংলাদেশের অভ্যুত্থানটাকে কোয়েশ্চেন করে, এবং এটা খুবই বাজে একটা কাজ। এবং যারা এই কাজের সাথে জড়িত, যারা এগুলো করছে বাংলাদেশে বসেও কিছু লোক এই কাজগুলো করছে, আমরা তাদেরকে সবসময় চ্যালেঞ্জের মুখে রাখবো। আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী বলেন কিংবা অন্যান্য রাজনৈতিক দল, এখন তো সেটা বিএনপিও হইতে পারতো, কিছুদিন আগে তো বিএনপিকেও তারা শত্রু মনে করতো, দিল্লির লোকজন আর কি, তারা বিএনপিকেও মনে করতো যে বিএনপি যদি ক্ষমতায় আসে, বন্ধুত্ব হয়ে গেছে। না আমি সেটা বলছি না। আল মামুন রাসেল ভাইয়ের সাথে আমার এখানে শার্প একটা ডিস্টিংশন আছে। উনি যেভাবে বলতে চেয়েছেন যে তারেক রহমান বোধহয় এইভাবে বাংলাদেশে আসতে পেরেছে, অমুকের সাথে বন্ধুত্ব করে, আমি এটা মনে করি না। আপনি কি মনে করেন আমি এই মনে বিষয়ে? করি আমি তারেক রহমানকে একটা জাতীয়তাবাদী শক্তি মনে করতে চাই। আমি মনে করি যে উনি বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি করে থাকি। তো জার্নালিস্টিক এথিক্স হচ্ছে যদি অফ দ্য রেকর্ড কোনো কনভারসেশন হয়ে থাকে, সেটা যতক্ষণ না যিনি বলেছেন তার অনুমতি ব্যতিরেক, তার পারমিশন ব্যতিরেক, এটা প্রচার করা উচিত না অফ দ্য রেকর্ড কনভারসেশন। আর এমনিতে এই ধরনের যে ডিপ্লোম্যাটিক কনভারসেশনগুলো হয়, আপনি জেনে থাকবেন যে সেটা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন হয়তো এমবাসির লোকজন কথাবার্তা বলে থাকেন, অনেক সময় তাদের এক্সচেঞ্জ হয়, ইউরোপীয় ইউনিয়ন বলেন, ইউএস বলেন, চায়না বলেন, সবাই কিন্তু এই ধরনের ডিপ্লোম্যাটিক কনভারসেশনগুলো করে। তো এখন সেক্ষেত্রে কতটুকু আসলে এটা তো জার্নালিস্টই দেয়। এবং থার্ড আরেকটা জিনিস যেটা আপনাকে খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি, সেটা হচ্ছে দিল্লি ব্যতীত অন্য যে কোনো কান্ট্রির সাথেই বাংলাদেশের যখনই কোনো সম্পর্ক হতে যায়, সেটা তুরস্ক হোক, সেটা চায়না হোক, সেটা ইউএসএ হোক, অটোমেটিক্যালি এটাকে ইভিল হিসেবে চিত্রিত করা হয়। যেন বা বাংলাদেশ যদি দিল্লি ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে চায়, তাহলে যেন এটাখানে মিলিটেন্সির একটা জাগ্রত হইতে পারে, একটা রিসার্জেন্স হইতে পারে, বাংলাদেশ একটা খারাপ দিকে চলে যেতে পারে। সো এই ধরনের যে ন্যারেটিভগুলো, এই তিনটা মোটার আগে আমি ন্যারেটিভ বলেছি, এগুলোকে আমাদেরকে ভাঙতে হবে। এবং আমরা এই ওয়াশিংটন পোস্টের লেখাটা থেকে আমরা মূলত এই তিনটা জিনিস দেখতে পাই। ফোর্থ আরেকটা জিনিস আপনাকে আমি বলি, লাস্ট এটা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে যেটা আপনি হর্ষবর্ধন সিংলার কথা বললেন। উনি বললেন যে সুষ্ঠু নির্বাচন হইলে, নির্বাচনে অনিয়ম ব্যতীত জামাত ইসলামী আসার কোনো সম্ভাবনা নাই। আমার আলোচনাটা সিম্পল। উনি সুষ্ঠু নির্বাচন বলতে তাহলে কি বুঝেন? উনি কি সুষ্ঠু নির্বাচন বলতে 2018 সালের নির্বাচনটাকে বুঝেন? যেহেতু জামাতের ভোট আমরা দেখেছি যে সব মিলিয়ে পার্সেন্টেজ অনুসারে খুব বেশি পার্সেন্টেজ হয় না, এটা কিসে সেই হিসেবে সব আগের নির্বাচনগুলোতে আমরা যখন দেখেছি বেশিরভাগ নির্বাচন জাতীয়তাবাদী শক্তি কারো প্রভুত্ব মানে না, বন্ধুত্ব চায়। বাট অন্যান্য সবাই যারা একটু বড় শক্তি, তারা বন্ধুত্বের নামে প্রভুত্ব চায়। তো আমি মনে করি যে সিফাতের এতক্ষণ যে বক্তব্যটা, সিফাতের দল জামাতের সাথে একটা সমঝোতায় বা জোটে আছে, তারপরেও সিফাত যে বক্তব্যটা রেখেছেন, আমি সিফাতের বক্তব্যটার সাথে আমি মোটামুটি একমত। নাম্বার ওয়ান, এখানে সমস্যাটা হলো, আমি আপনাকে আরেকটু যে আলোচনাগুলো হয়েছে এগুলো তো আর আলোচনা করে লাভ নেই। আপনি দেখুন যে পিটার হাস যদি আমেরিকা জানতো যে আমি একটা কাগজ এখানে রেখে গেলাম, আমার একটা স্টেটমেন্ট আমি লিখি না স্টার নিউজ প্রকাশের জন্য, স্টার নিউজ প্রকাশের জন্য, আপনি ছাড়তে পারেন না। তো আমার একটা স্টেটমেন্ট এখানে ভুলে আমি একটা কাগজ রেখে গেলাম, আমার হাতে লেখা, তো আপনি কি ছাড়তে পারেন না? ছাড়তে পারেন। আমি আপনাকে বলি, আমি জাতীয়তাবাদী ছাত্রদের দীর্ঘ সময় দপ্তর সম্পাদক ছিলাম, দীর্ঘ সময়। তো অনেকেই আবার বলতেন না। তো আমি আপনাকে বলছি যে এটা বিষয় না। আরেকটা আমি একটা বলছি যে বিএনপি সবার বন্ধুত্ব চাই, বাট কারোর সাথে প্রভুত্বের নামে মাথা নত, প্রভুত্বের কাছে মাথা নত করবে না। আপনাকে আরেকটা ছোট, কিছুক্ষণ আগে আল মামুন রাসেল বলেছেন যে বিএনপি ভারতের সাথে বন্ধুত্ব এগিয়ে গেছে। আমি আপনাকে ছোট একটা জিনিস আপনাকে মনে করে দেই, এই দুইজন তো এখানে আমার দুই পাশে। আচ্ছা, আপনি জানেন যে সমর সেনকে অপহরণ করার জন্য 1975-এ সমর সেনকে অপহরণের জন্য যে জাসদ একটা ডিজাইন করে, 75 না আরো পরে মনে হয় 76 বা 77-এ। তো 4 জন এখানে মারা যায়, জাসদের 4 জন। আচ্ছা, এখন আপনি আমাকে বলুন তো দেখি যে আজকে এই 40 বছর 50 বছর পরে প্রেসিডেন্ট জিয়া ইন্ডিয়ার কাছের মানুষ না ইনু, হাসানুল হক ইনু গণবাহিনীর যারা ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে, ইন্ডিয়ান হাই কমিশনারকে অপহরণ করতে শখ এঁকেছিল এবং তাদের 4 জন মারা গেল, কে ইন্ডিয়ার বন্ধু? ইন্ডিয়ার বন্ধুটাকে ইনুরা যারা ইন্ডিয়ান রাষ্ট্রদূতকে অপহরণ করতে চেয়েছিল, নাকি যে ইন্ডিয়া এটা প্রতিরোধ করলেন জিয়া সে? সময়ে দেখা গিয়েছে ইনুদের ঠিকানা হচ্ছে দিল্লি আর জিয়া হচ্ছে জাতীয়তাবাদী। তো এই জন্য আমি আপনাকে বলছি সবকিছু এখনকার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত না,
এখন যা দেখি আমরা খালি চোখে এটাই সিদ্ধান্ত না, সিদ্ধান্ত অনেক পরে হয়। আমরা এখনকার পরিস্থিতি বিবেচনায় যদি আপনাকে প্রশ্নটা করি, ছোট্ট করে যদি একটু উত্তর দেন, যে বিএনপির মতো বড় দল থাকতে জামাতের সাথে কেন যুক্তরাষ্ট্র বন্ধুত্ব করতে না না, চাচ্ছে? জামাতের সাথে কেন, জামাতের সাথে যদি একটা রেগুলার বৈঠক হয়, জামাতের সাথে তাদের রেগুলার কন্ট্যাক্ট হয়, আমার সমস্যাটা কি? বিএনপির সমস্যা কি? বিএনপির সাথে তো, বিএনপির সাথে তাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক রহমানের সাথে কি লন্ডনে গিয়ে দেখা করে আপনি কি মনে করেন যে যুক্তরাষ্ট্রের এমন কূটনীতিকদের এমন মন্তব্যের পরে এটি একটি বড় প্রভাব ফেলবে আমি বাংলাদেশের মনে জাতীয় করি নির্বাচনে? কোনো প্রভাবই পড়বে না। জি। ভোটের মাঠে এটার কোন, তারেক রহমান 25 তারিখে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন এবং তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় না থেকেও বাংলাদেশের রাজনীতিতে নিয়ন্ত্রকের ভূমিকায় আছেন। তো এই জন্য আমি আপনি বলছি, আনন্দবাজার না কে কি বললো এতে কিছুই এই আসে যে যায় না, 17-18 দিনে যে কিছুই হঠাৎ আসে করে যায় না। পরিবর্তন আসা, আপনি কি বলছেন যে কি কারণে হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হলো, তারেক রহমান চলে এসেছেন, মানে আপনারা এটাকে কিভাবে ব্যাখ্যা করছেন যে হঠাৎ করে যিনি তারেক রহমান আসার ব্যাপারে সন্দেহ প্রকাশ আমরা সবাই করছিলাম এবং শঙ্কা ছিল, সেটি কেটে গেল কিভাবে, যে প্রশ্নটি রেখেছেন তারেক আল মামুন রহমান রাসেল? ঝুঁকি নিয়েছেন দেশের মানুষের জন্য, গণতন্ত্রের উত্তরণের জন্য ঝুঁকি নিয়েছেন। এটাই হচ্ছে রাজনীতিতে ঝুঁকি নেওয়া, একটি সিদ্ধান্ত নেওয়া, এটি একটি বড় বিষয় এবং সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা, সঠিক সময় সিদ্ধান্তের সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, এটাও একটা রাজনীতির নেতার কাজ। জি, এবং ধন্যবাদ। এখন আমার মনে হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বাংলাদেশে তিনি তার ফল পাচ্ছেন। এখানে টেনে নিয়ে এসে আপনি যদি 71 নিয়ে আসেন, এখানে টেনে নিয়ে এসে যদি আপনি ভিন্ন জিনিস নিয়ে আসেন, তাহলে এটা একটা নতুন করে একটা ন্যারেটিভ দাঁড় করানো ছাড়া আর কিছু না। মানে আপনাকে মনে করতে হবে, আপনাকে সবকিছু ঐতিহাসিকভাবে তাকালে হবে না। আপনার কখনো সে আপনার শত্রু ছিল, এখন আপনার বন্ধু হবে, এখন আপনার বন্ধু আছে, সে আপনার ভবিষ্যৎ শত্রু হবে। এটা মানে বছরের পালাবদল হতেই থাকবে এবং পরিবর্তন হতেই থাকবে। এই স্বার্থের বিষয়। যখন আপনি বারবার স্বার্থ আসবে প্রত্যেকে, দেখেন ফরেন পলিসিগুলো হয় হচ্ছে স্বার্থের দিক থেকে তাকিয়ে। জি। আমার স্বার্থ যেখানে উদ্ধার হবে আমি তার বন্ধুত্ব নিব, আমার স্বার্থ উদ্ধার শেষ হয়ে যাবে, আমি তাকে বন্ধুত্ব, জি। শত্রু হয়ে যাবে। ধন্যবাদ আল মামুন রাসেল। ভাষ্যে আসছে প্রায় 7,500 অস্ত্র এখানে লুট হয়েছিল, তার মধ্যে লাইট মেশিন গান, সাবমেশিন গান, এই টাইপের অস্ত্র আছে, অ্যাসল্ট রাইফেল আছে, তারপর 7.5 লক্ষের উপরে ছিল গোলা বারুদের লুট হয়েছে। এবং এই যে এটার উদ্ধারের যে পরিমাণটা, এটা যেটা গভর্নমেন্ট বলেন এটা আদৌ বিশ্বাসযোগ্য না। কতগুলি দেশীয় দাও কাচি রেখে বলছেন যে অস্ত্র উদ্ধার হয়েছে, এই স্টেটমেন্টটা ঠিক না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডক্টর ইউনূসের এইখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বৈত শাসন ছিল, ক্ষুধাবক্স নামীয় একজন লোক ছিলেন, তিনি বিশেষ সহকারী প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তিনি বেসিক্যালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা ভিতর থেকে চালাতেন এবং এই লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম, তার একটা সাব ইন্সপেক্টর বদলির ক্ষমতা ছিল না। এবং শেষ পর্যন্ত এইবার ক্ষুধাবক্স কোন একটা ঘটনায় তিনি বিদায় হলেন। তারপরে কিছুটা শৃঙ্খলা ফিরেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, বাট এখনো ফিরে নাই। এবং আমি আপনাকে বলি যে পুলিশে কখনোই ভাড়াটিয়া লোকজন, এমনকি স্বাধীনতা যুদ্ধের পরে এই পুলিশ কমিশনার, তারপর আইজিপি, এগুলো চুক্তিভিত্তিক আনা হয় নাই, বাট এই গভর্নমেন্ট চুক্তিভিত্তিক জায়গাগুলো চালাচ্ছেন এগুলো দিয়ে। এবং এইগুলি বহুবার বলা হচ্ছে, আমরা ওপেন বলেছে, ইন্টারনালি বলা হচ্ছে, বাট তারা শুনছেন না। এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি, রিয়েলি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য প্রথম যে কাজটা করে, আমি 60 years old এ পারসন, আমি প্রায় 75 থেকে পুরো গভর্নমেন্টের সমস্ত ঘটনাগুলি জানি, অবজারভার। তো যে কোনো গভর্নমেন্ট প্রথমেই আইসেই যে বেআইনি অস্ত্রশস্ত্র এগুলোকে সে উদ্ধার করে, তারপর দুষ্টের দমন করে, দুষ্ট লোক কোথায় আছে। অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে কতটা সফল, অসফল? একদম ব্যর্থ, একদম 100%-এর উপরে তো কিছু দেওয়া যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের প্রশ্নে এই সরকারের আন্তরিকতা একদম। আমি নিজে ওপেন বলেছি যে এই গভর্নমেন্টের মধ্যে যারা কথা বলতে পারেন, যেমন আসিফ নজরুল কথা বলতে পারেন, রিজওয়ানা হাসান কথা বলতে পারেন, এদেরকে পুলিশ লাইনে পাঠিয়ে দেন, গভর্নমেন্টের স্পষ্ট আউটলুক বলতে বলেন পুলিশের কাছে যে ভাই, যে কতজন আপনারা খুন করেছেন, খুন খারাপি করেছেন, এরা ছাড়া বাকি সবাইকে আমরা নির্ভয়ে কাজ করতে সুযোগ দিচ্ছি, আপনারা নিজেরা রেডি করে দেন, আইডেন্টিফাই করে দেন যে কতদিন লাগবে, আপনারা বলেন যে কারা কারা খুন করছে, বাকিরা সবাই নির্ভয়ে কাজ করেন সোসাইটির জন্য, গণতন্ত্র উত্তরণের জন্য। এই কাজটা গভর্নমেন্ট করেন নাই। তো এইসব কারণে আমি আপনাকে বলি যে এইটা হলো আমার বক্তব্য। আরেকটা এটার সাথে আপনার সাথে একটু যুক্ত করে দিই, ইসলামপন্থী এখানে জাগরণ বলা হচ্ছে, ইসলামপন্থী জাগরণ ইয়াতেও হয়েছিল, মিশরে হয়েছিল, এর পরিণতি কি হয়েছে তো
আমি মনে করিয়ে দিব যে ইসলামপন্থা কেউ কেউ আফগানিস্তান গিয়া সফর করে আসছেন, আফগানিস্তানে বলছেন যে এই মডেল একটা এনআইডি থাকবে, একটা বিআইডি থাকবে। তো উপস্থাপক যখন জিজ্ঞেস খালিদ মহিউদ্দিন আমি বলি, উনি বলছেন যে ভাই এনআইডিটা তো বুঝলাম সবাই পাইলো, তো বিআইডিটা কি হবে? ভোটার আইডেন্টিফিকেশন নাম্বার। তো এটা কে কে পাবে? বলছে ইসলামী রাষ্ট্র পরিচালনায় যাদের জ্ঞান বুদ্ধি আছে তারাই শুধু বিআইডি পাবেন। আমরা আফগানিস্তানে সফর করে গেলেন। তো এখন সিফাত, আমি বা উনি, আপনি, আমরা ক্যামেরার পেছনে লোকজন, আমাদের তো ইসলামিক রাষ্ট্র পরিচালনার কোনো জ্ঞান বুদ্ধি নাই। তো আমরা বিআইডি পাবো কিনা এটা মামুনুল হককে অন্তত স্পষ্ট আইন করতে হবে। আমি মনে করি যে বাংলাদেশে যে ইসলামিক জাগরণ, আমার যে কন্যা, আমার ধন্যবাদ। এই প্রশ্নটা আমি যারা ছেড়ে দিতে চাই আলমামুন রাসেলের কাছে। বস্টন টুল খোলা রেখে কিছু মন্তব্য আছে কিনা এই বিষয়ে? পারবে কিনা মাঠে? ধন্যবাদ। আফগানিস্তান মোশাররফ আহমেদ মতো হবে ঠাকুর। বলে, তাইলে এটা স্পষ্ট আইন করতে হবে এদেরকে। জামাত ইসলামকে স্পষ্ট আইন করতে হবে, জামাত ইসলামের সঙ্গী যারা আছে এই যে মামুনুল হক, এদেরকে বলতে হবে। আগে তো এই কথাগুলি আসে নাই বাংলাদেশে। জামাত ইসলামের সাথে বিএনপির যখন জি, ধন্যবাদ তখন তো মোশাররফ আসে আহমেদ নাই এই ঠাকুর। কথা। আমি আলমামুন রাসেলের কাছে যেতে চাই, এই প্রসঙ্গে কিছু বলবেন? দেখেন, প্রথম কথা হচ্ছে পৃথিবীতে ইসলাম পন্থা বা ইসলামিস্টরা ক্ষমতা আসুক কেউ কিন্তু চায় না। আপনি দেখেছেন ভাই, মিশরে একটা এক্সাম্পল নিয়ে আসলো। মিশরে এখানে মুসলিম ব্রাদারহুড যে দলটি, এই দলটি যখন মুসলিম ব্রাদারহুড নিয়ে যখন তাদের জনপ্রিয়তা তুঙ্গে ছিল, তখন এই দলটি বিভিন্ন ইসলামপন্থী দল যারা আছে, যেমন নূর পার্টি একটা ছিল, সালাফিপন্থী একটা পার্টি, একসময় এই নূর পার্টি বলতো যে গণতন্ত্র হারাম, সেই পার্টিটাকে নিয়ে একটা অ্যালায়েন্স করেছিল এবং নাম দিয়েছে, এবং তখন এখনের মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুডের নামটা পরিবর্তন করেছে, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি দিয়েছিল। এবং কি তারা একটা ডেমোক্রেটিক অ্যালায়েন্স করেছিল, অ্যালায়েন্স করে তারা ক্ষমতা আসছিল। এবং ডক্টর মুরসি তিনি হয়েছিলেন প্রেসিডেন্ট। ডক্টর মুরসি যখন 3 মাস না যেতে, তখন নূর পার্টি যে দলটি ছিল, ইসলাম মানে সালাফিপন্থী যে দলটি ছিল, এই দলটি এই ডিপ স্টেট এবং কি সেনাবাহিনী প্ররোচনায় আন্দোলন শুরু করলো, যে জোটের মধ্যে থেকে আন্দোলন শুরু করলো, কেন খেলাফত প্রতিষ্ঠা করা হচ্ছে না বা শরিয়া প্রতিষ্ঠা করা হচ্ছে না। তখন ডক্টর মুরসি একটা ঘোষণা করেছিলেন খেলাফতের ব্যাপারে। পরবর্তী দেখা গিয়েছে 7-8 মাসও ক্ষমতা টিকতে পারে নাই। তার মানে দেখেন, ইসলামের এটা একটা কৌশল। আপনি যে বলে যে জামাত ইসলাম বলেছে শরিয়া আইন করবে না, তারা ওয়েলফেয়ার স্টেট করবে, ওয়েলফেয়ার স্টেটটা এইভাবে আসছে। পৃথিবীর কোনো দেশ আপনাকে মেনে নিবে না ইসলাম পন্থাটা, কিন্তু এটা কৌশলে। আল্লাহ রাসূল কিন্তু প্রথম জীবনে মদিনা যে স্টেট করেছিলেন, তখন কিন্তু ওনার পুরো ক্ষমতাটা ওনার হাতে আসে নাই। এই জন্য উনি সবাইকে নিয়ে একটা স্টেট করেছিলেন। পরবর্তী যখন মক্কা বিজয়ের পরবর্তীতে উনি তখন আলাদা স্টেট যখন করেছেন, তখন পুরো শরিয়াটা প্রতিষ্ঠা করেছেন। এখানে শরিয়ার একটা বিষয় আমাদেরকে জানতে হবে। মানে কৌশলে শরিয়ার একটা রুলস আছে। এই কথাটা আমি বলছেন শেষ আপনি? করি। শরিয়ার একটা রুলস আছে, এটা হচ্ছে তাদার রুলস মানে হচ্ছে গ্রাজুয়ালিজম। শরিয়া সবসময় গ্রাজুয়ালিজমে বিশ্বাসী, হুট করে বিশ্বাসী না। কেমন কোরআনটা 23 বছর ধরে ধাপে ধাপে নাজিল হয়েছে। কোরআন আল্লাহ তাআলা কিন্তু প্রথম দিনে একদিনে কোরআনটা নাজিল করতে পারতেন, কিন্তু সেটি করেনি, ধাপে ধাপে করেছেন। এবং